আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, হেমন্তের এই সকালে সকলকে রাজশাহী কলেজের অনলাইন ক্লাস থেকে, রাজশাহী কলেজের পক্ষ থেকে এবং আমার বিভাগ সমাজকর্ম বিভাগের পক্ষ থেকে সকলকে সুপ্রভাত। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা তোমাদের লেখাপড়ার সাথে নিজেরা সম্পৃক্ত আছো। আমাদের শিডিউল অনুযায়ী এই মুহূর্তে আমাদের সমাজকর্ম বিষয়ের ক্লাস, সমাজকর্ম বিষয়ের ক্লাসে হেমন্তের এই শিশির ভেজা সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের এটি চতুর্থ ক্লাস। আমরা আশা করি তোমরা তোমাদের আগের ক্লাসগুলোকে একটু মনে করতে পারবে। একটু যদি আমরা পেছনে ফিরে তাকাই, তাহলে আমরা ইতিপূর্বে যা কিছু আলোচনা করেছিলাম সেগুলো একটু মনে করা যায়, তাই না? আমাদের প্রথম ক্লাসে আলোচনার মধ্যে ছিল সমাজকর্মের ধারণা, অর্থাৎ সমাজকর্ম কাকে বলে। দ্বিতীয় ক্লাসে আমাদের ছিল সমাজকর্ম অনুশীলনের লক্ষ্য ও উদ্দেশ্য। আর এর আগের ক্লাস অর্থাৎ তৃতীয় ক্লাসে ছিল আমাদের সমাজকর্মের বৈশিষ্ট্য। আশা করি প্রত্যেকেই মনে করতে পারছ। ঠিক আছে, আমরা আবারও একটু এগুলোকে রিক্যাপ করে নিই। সমাজকর্মের ধারণা আমরা নিজেরা যেভাবে বুঝতে পারি বা বুঝি, অর্থাৎ এখানে যে সকল মনীষীরা সমাজকর্মের সংজ্ঞা দিয়েছেন, আমরা সেই সংজ্ঞাতে আজকে আর যাচ্ছি না। আমাদের সেই সংজ্ঞাগুলোর আলোকে আমাদের ধারণাটা কি হচ্ছে? বলা হচ্ছে সমাজকর্ম এমন একটি বিজ্ঞান ও কলাভিত্তিক সাহায্যকারী পেশা, যা সমাজের ব্যক্তি, দল, সমষ্টি বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নে কতগুলো বিশেষ পদ্ধতির মাধ্যমে এমনভাবে সহায়তা করে যাতে তারা নিজেরা নিজেদের সম্পদ ও সামর্থ্যের সর্বোত্তম ব্যবহার করে বা সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নিজেরাই নিজের সমস্যা সমাধান করতে পারে। এবং তার সাথে কি আসছে? যখন নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারছে, তখন কিন্তু সে একটা তার সন্তোষজনক জীবন মানে পৌঁছে যাচ্ছে। সন্তোষজনক জীবন মানটা কিরকম? যেমন তোমরা যারা আমাদের এই কলেজের শিক্ষার্থী হয়েছ, উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীতে যারা নতুন ভর্তি হয়েছ, তোমরা দেখো যে তোমাদের ফলাফলে তোমরা কিন্তু সন্তোষজনক মানে আছো। অর্থাৎ তুমি কিন্তু মানসিকভাবে পরিতৃপ্ত যে না, আমার রেজাল্ট একটা ভালো হয়েছে। বা তুমি যখন স্কুলে পড়েছ তখন তোমার একটা টার্গেট ছিল বা লক্ষ্য ছিল যে এই কলেজটাতে ভর্তি হওয়ার মতো রেজাল্ট আমার হতে হবে, তাই না? তাহলে এই যে রেজাল্টটা যখন হয়ে গেছে, তখনও কিন্তু তুমি তোমার সেই সন্তোষজনক মানে পৌঁছেছ। এরপরে সমাজকর্ম সম্পর্কে যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে ব্যবহারিক সামাজিক বিজ্ঞান। অন্যান্য সামাজিক বিজ্ঞান সমাজকর্মের মতো কিন্তু এরকম প্রায়োগিক বা অ্যাপ্লাইড না। এটা টোটালটাই হচ্ছে একটা অ্যাপ্লাইড সোশ্যাল সায়েন্স। তার সাথে সাথে কি, এটা হেল্পিং প্রফেশন, সাহায্যকারী পেশা। মানুষকে ডিরেক্ট কোনো কাজ করে দেয় না, মানুষকে সেই কাজে বা সেই লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। এরপর বলা হচ্ছে কি, সমস্যার সমাধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া বা যেটাকে আমরা বলছি সায়েন্টিফিক প্রসেস। সমস্যা সমাধান যে কোনো ভাবে করা যায়। তোমার কোথাও আঘাত লেগেছে, তাৎক্ষণিকভাবে সেখান থেকে রক্ত পড়ছে, তুমি যে কোনো কিছু একটা দিয়ে তাৎক্ষণিকভাবে বন্ধ করতে পারো। রক্ত পড়াটা হয়তো বন্ধ হবে, কিন্তু সেটা যদি যথাযথভাবে না হয়, তাহলে কিন্তু সেখান থেকে তোমার এটা আরো বড় কোনো অসুবিধার সৃষ্টি করতে পারে। বা কোনো কোনো ক্ষেত্রে যে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া
বা টিটেনাসের ইঞ্জেকশন নেওয়া, যেন তুমি বড় কোনো অসুবিধার মধ্যে না পড়ো বা সেটা যেন ঘা বা গ্যাংগ্রিন না হয়ে যায়। এটাই হচ্ছে কিন্তু সায়েন্টিফিক প্রসেস বা বিজ্ঞান ভিত্তিক বা বৈজ্ঞানিক প্রক্রিয়া, যেটা কি করছে মানুষকে তার পরিবেশের সার্বিক অবস্থা কার্যকরভাবে সমাধান করতে সক্ষম করছে। কারণ আমাদের সাথে আমাদের পরিবেশেরও তো একটা ব্যাপার আছে, এটা করে এই হচ্ছে মূলত সমাজকর্ম, যেটাকে আমরা বলছি কি যে মানুষের নিজস্ব সম্পদ এবং সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কি করা, তার নিজের সমস্যা সমাধান করা এবং সন্তোষজনক মানে পৌঁছানো। তার পরের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সমাজকর্ম অনুশীলনের লক্ষ্য এবং উদ্দেশ্য। সেখানে আমরা কিন্তু এই লক্ষ্য উদ্দেশ্যগুলোর কথা আমরা তোমাদেরকে বলেছি। একটু মনে করে দেখো যে আমরা লক্ষ্য উদ্দেশ্যের সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছিলাম কি, সকল মানুষের সামগ্রিক কল্যাণ, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের সকল ধরনের কল্যাণ, অর্থনৈতিক সামাজিক মনস্তাত্ত্বিক রাজনৈতিক সকল বিষয় কিন্তু এই সামগ্রিক কল্যাণের মধ্যে চলে আসে। এরপর আমরা বলছি কি সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন। কেন একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি কখন তোমার কাছে আসবে? যখন সে তার সামাজিক ভূমিকা পালন করতে পারবে না। আমাদের প্রত্যেকের কিন্তু এক একটা পর্যায়ে এক একটা অবস্থানে এক এক ধরনের সামাজিক ভূমিকা আছে। তোমার সামাজিক ভূমিকা যে স্টুডেন্ট আছে এই কলেজে এক ধরনের, শিক্ষক হিসেবে আমার ভূমিকা এক ধরনের, আবার আমাদেরকে এই যে জ্ঞান চর্চা করা অথবা ক্লাস করা এইসব ক্ষেত্রে আবার কিন্তু কিছু আমাদের সাপোর্টিং স্টাফ আছে যারা আমাদেরকে সহায়তা করে, তাদের ভূমিকা এক ধরনের। তাহলে এই যে সামাজিক ভূমিকা পালনের যখন একটা মানুষ ব্যর্থ হয় তখনই তো সামাজিক সমস্যা দেখা দেয়। যেন সেই ক্ষমতাটা কি করা যায়, ডেভেলপ করা যায় বা উন্নয়ন করা যায়। এরপর বলা হচ্ছে কি ব্যক্তি ও পরিবেশের সামঞ্জস্য বিধান। ব্যক্তির সাথে পরিবেশের একটা দারুণ সম্পর্ক আছে, যে সম্পর্কটার উপরে ভিত্তি করেই মূলত একজন ব্যক্তি সামনের দিকে বা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। যদি তার সেরকম অনুকূল পরিবেশ না পায় তাহলে কিন্তু তার পক্ষে সেইখানে যাওয়া বা সেইখানে পৌঁছানো সম্ভব হয় না। তাহলে সমাজকর্মের উদ্দেশ্য কি? উদ্দেশ্য বলা হচ্ছে ব্যক্তি এবং তার পরিবেশের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট বা সামঞ্জস্য বিধান। উদাহরণ হিসেবে বলি, এটা তোমার বাড়ির পাশে কোথাও একটা কনস্ট্রাকশন কাজ হচ্ছে, বাইরে প্রচন্ড রকমের ওই খোয়া ভাঙা মেশিন অথবা ঢালাইয়ের মিক্সচার মেশিনের শব্দ হচ্ছে। তুমি তো সে লোকের কাজ বন্ধ করতে পারো না, আবার তুমি বাড়ি থেকে অন্য কোথাও চলে যাবে তাও তো হবে না। তাহলে কি করতে হবে, যেগুলো তোমার শব্দের উৎস আছে জানালা দরজা এগুলো বন্ধ করে দিয়ে তাও তুমি কিছুটা শব্দ থেকে নিজে রেহাই পেতে পারো, তাই না, বা মুক্ত পেতে পারো। এই যে তুমি জানালা বন্ধ করে কি করলে, তোমার পরিবেশের সাথে তুমি একটা অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসলে। এরকম ভাবে আমরা সমাজে চলতে গিয়ে যেসব সমস্যার মধ্যে আমরা পড়ব বা যেসব সমস্যার মধ্যে আমরা পড়ি সেটার সাথে সামঞ্জস্য করা বা অ্যাডজাস্টমেন্ট করা। এরপর বলা হচ্ছে সুপ্ত প্রতিভার বিকাশ সাধন। সুপ্ত প্রতিভার বিকাশ সাধনটা কি? প্রত্যেকটা মানুষের মধ্যে সৃষ্টিকর্তা একটা প্রচন্ড ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। সেই ক্ষমতাটাকে যদি আমরা ব্যবহার না করি, সেই ক্ষমতাটাকে যদি আমরা সঠিক পথে না নিয়ে যাই বা সেটাকে যদি আমরা শানিত না করতে পারি, সেটা কিন্তু ধারালো বা শার্প হবে না। আমার মেধা, আমার শারীরিক সক্ষমতা সবকিছুই কিন্তু এই সুপ্ত প্রতিভার সাথে সম্পর্কিত। উপযুক্ত পরিবেশ পেলে তখনই কিন্তু আমার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে। তাহলে এটিও সমাজকর্মের একটি লক্ষ্য। তারপর বলা হচ্ছে পরিকল্পিত গঠনমূলক পরিবর্তন। সমাজ সদা পরিবর্তনশীল, সব সময় পরিবর্তন হচ্ছে, এবং এই পরিবর্তনটা যেন গঠনমূলক হয় বা পরিকল্পিত হয়। কখনোই কিন্তু এটা থেমে রাখা যাবে না। আজ থেকে 5 বছর বা 7 বছর আগের তুমি আর এখনকার তুমি, তোমার মধ্যে কত পার্থক্য তুমি খেয়াল করে দেখো। এখন 5 বছর আগে তুমি ক্লাস 5 বা ক্লাস 6 পড়েছো, এখন তুমি উচ্চ মাধ্যমিকে। তুমি যদি সেই ক্লাস 5 পড়ার মতো সময় যদি পড়াতে ব্যয় করো, উচ্চ মাধ্যমিকে এসে তোমার কিন্তু কি হবে? সেরকম তো হবে না। উচ্চ মাধ্যমিকের জন্য তোমাকে কিন্তু কি করতে হবে, তোমার রুটিনটাকে আরো বেশি
বড় করতে হবে, সময়টাকে আরো বেশি নিয়ে যেতে হবে। তাহলে যে আমাদের পরিবর্তনটা হবে সেটা গঠনমূলক এবং পরিকল্পিত হতে হবে। এরপর বলা হচ্ছে বাঞ্ছিত আর্থসামাজিক পরিবেশ সৃষ্টি। সবসময় তো আমার মতো পরিবেশ থাকবে না, তাইলে সেরকম একটা অবস্থা তৈরি করতে হবে যে অবস্থা বা যে আর্থসামাজিক অবস্থাটা কিরকম বাঞ্ছিত, অর্থাৎ আমরা আশা করছি বা আমরা প্রত্যাশা করছি এইরকম বাঞ্ছিত আশা বা প্রত্যাশিত পরিবেশ সৃষ্টি করা। কিরকম ভাবে আমরা বলি যে একটু দূরের থেকে যদি আমাদের কোনো শিক্ষার্থী আসে, আমি স্বাভাবিক সিচুয়েশনের কথা বলছি, এই প্যান্ডামিক সিচুয়েশনে না, ধরে নাও তার বাড়ি হতে পারে আমাদের এখানকার পার্শ্ববর্তী উপজেলা মোহনপুরে, অথবা ধরে নাও তার বাড়ি হতে পারে বাগমারা। বাগমারা থেকে একজন শিক্ষার্থী যদি চায় যে প্রতিদিন সে রাজশাহী কলেজে এসে এই সকাল 9টার ক্লাস করবে, তার পক্ষে কি সম্ভব হবে? সম্ভব হবে না হয়তো সবসময়। খুব বৃষ্টির দিনে অথবা খুব শীতের সময় 9টার সময় এসে ক্লাস করতে পারবে না। তাহলে তার এই বাঞ্ছিত আর্থসামাজিক পরিবেশ সৃষ্টি কিভাবে হবে? তাহলে শহরে থেকে যেখানে পড়ার একটা পরিবেশ আছে, এরকম কোনো মানে কলেজ হোস্টেল হতে পারে, অথবা কোনো এই যে ছাত্র মেস হতে পারে, এরকম কোনো জায়গায় এসে তোমাকে থাকার এবং যেখানে পড়ার পরিবেশ আছে এরকম জায়গায় এসে থাকতে হবে, বা এরকম একটা পরিবেশ তোমার অভিভাবকদেরকে সৃষ্টি করে দিতে হবে, যেটাতে করে তুমি তোমার লেখাপড়াটা কন্টিনিউ ভালো মতো স্মুথলি কন্টিনিউ করতে পারো। এরপর বলা হচ্ছে সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন। আমরা আগে সমাজকর্মের সংজ্ঞাতে কি বলেছি? যে সমাজকর্ম সেই বিষয় যেটা ব্যক্তিকে তার নিজের সমস্যা নিজেই সমাধান করতে শিখিয়ে দেয়। তোমরা যারা ইতিপূর্বে আমার ক্লাস করেছো, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গল্প তোমাদেরকে বলেছিলাম, মনে আছে কি? এটা আমাদের বিভিন্ন জায়গায় গল্প আকারে কোথাও আমরা পড়েছি, কোথাও আমরা পড়েছি কি আকারে? কবিতা আকারে। নবীর শিক্ষা নামে একটি কবিতা, সে কবিতাতে আমরা সেই গল্পটা যদি কবিতার যে সার অংশ বা যেটা আমরা পাই বা গল্পের যেটা পাই, সেটা কি হচ্ছে? একজন মানুষ না খেতে পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভিক্ষার জন্য আসলো, যে হে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কয়েকদিন ধরে খেতে পাচ্ছি না, আমার বাচ্চারা খেতে পাচ্ছেন, আমাদেরকে সাহায্য করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার কোনো কিছু নাই, এমন কিছু বাড়িতে আছে যে জিনিসটা বিক্রি করা যাবে, যেটা থেকে কোনো টাকা পয়সা পাওয়া যাবে? তখন সে তার বাড়ি থেকে একটি গায়ে দেওয়ার মতো একটি কম্বল ছিল, সে কম্বলটি এনে দিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের কাছে সেই কম্বলটি বিক্রি করে যে অর্থ পেলেন, অর্ধেক অর্থ দিয়ে তাকে তার সমস্যা তাৎক্ষণিকভাবে মেটানোর জন্য দেয়া হলো, যে এগুলো নিয়ে তুমি তোমার নিজের এবং বাচ্চাদের পরিবারের ক্ষুধা নিবারণ করো। আর বাকি অর্থ দিয়ে তাকে একটি কুড়াল কিনে দেয়া হলো, কুড়াল বা কুঠার আমরা যেটাই বলি, এবং বলে দিলেন যে এটা দিয়ে তুমি গাছ কেটে কাঠ বিক্রি করে তোমার জীবিকা নির্বাহ করো। তাহলে এই যে কি হচ্ছে? সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন। বিষয়টা এরকমই তো, যার সমস্যা সে যদি নিজেই সমাধান করতে পারে, সেটাই হলো সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন। আর সমাজকর্মের এটাই উদ্দেশ্য, যে আমার সমস্যা যেন আমি সমাধান করতে পারি, কেননা আমার সমস্যা সব থেকে ভালোভাবে আমি বুঝি এবং আমি জানি এটাকে কোন মাত্রায় নিয়ে গেলে এটি সঠিকভাবে এই সমস্যা থেকে আমি বেরোতে পারবো বা ভবিষ্যতে আর এরকম সমস্যা হবে না। এরপর বলা হচ্ছে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। যেহেতু সমাজকর্ম বড় পরিসরেও কাজ করে এবং সেই বড় পরিসরে কাজ করার জন্য সেখানে কিন্তু যাদের জন্য কাজ বা সমাজের সকল মানুষের যদি একটা অংশগ্রহণ থাকে এবং সেই অংশগ্রহণটা যদি হয় সক্রিয় অংশগ্রহণ, তবেই কিন্তু সেখানে সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। এরপর বলা হচ্ছে সার্বজনীন কল্যাণ। সার্বজনীন কল্যাণ বলতে আমরা সকল ধরনের কল্যাণকেই বুঝি, অর্থনৈতিক, সামাজিক, মনস্তাত্ত্বিক, দৈহিক, যত ধরনের বিষয়গুলো আছে এই সব ধরনের, এবং সামাজিক, রাজনৈতিক সবকিছুই বিষয় কিন্তু এর মধ্যে চলে আসে। এর শেষে গিয়ে আমরা বলছি সম্পদের সদ্ব্যবহার ও উন্নয়ন। সম্পদের সদ্ব্যবহার, আমরা এই যে সুপ্ত প্রতিভার বিকাশ সাধন বলছিলাম না, সুপ্ত প্রতিভার বিকাশ সাধনে তোমরা দেখো যে আমি তখন বলেছিলাম কিন্তু যে
আমরা নিজেরাই কিন্তু আমাদের মেধাকে, আমাদের প্রতিভাকে যদি কাজে লাগাতে পারি, বিকাশ করতে পারি, তাহলে এখানে সম্পদ মানে শুধুমাত্র টাকা পয়সা, বাড়িঘর, জমি জায়গা এগুলো কিন্তু না। আমি যখন উপযুক্ত হয়ে গড়ে উঠতে পারবো, আমি নিজেই দেশের জন্য একটা সম্পদে পরিণত হব। আর যে সম্পদ আছে আমার সময় থেকে শুরু করে, তুমি যে শিক্ষার্থী আছো, তোমার প্রতিদিনের সময় এটাও কিন্তু তোমার একটি সম্পদ। এই সম্পদকে যদি তুমি কাজে না লাগাতে পারো, উচ্চ মাধ্যমিকের মানে আমরা যদি সময়কাল ধরি ক্যালেন্ডারে এটি 2 বছর, কিন্তু বাস্তব ভিত্তিতে এটা কিন্তু প্রায় 1 বছর 6 মাস, অর্থাৎ 18 মাস চলে আসে। এর মধ্যে যদি তুমি ছুটিগুলো ধরো, আরো তোমার কিছুদিন চলে আসবে, কিন্তু তোমার কোর্স, তোমার লেখাপড়া সব কিন্তু তোমার 2 বছরের উপযোগী। তাইলে এই যে সময়টা চলে যাচ্ছে, আমরা যদি কেউ মনে করি যে না পরে পড়লে হবে, একবারে পড়ে নেবো, আর্টসে পড়ি, এমনকি পড়ার চাপ আছে, হ্যাঁ মানবিক শাখার সবকিছুই তো মুখস্থ করলে হবে, কিন্তু শুধু মুখস্থ করলে পরে দেখা যাবে যে ভবিষ্যতে তোমার যে আরো উচ্চাশা আছে যে দেশের নাম করা বা সেরা বিশ্ববিদ্যালয়ের আমি শিক্ষার্থী হব, সেরা বিশ্ববিদ্যালয়ে আমি যাব, সেইখানে তুমি একটু কিন্তু বাধাগ্রস্ত হতে পারো। অতএব আমাদের যে সম্পদ আছে, এই সম্পদের সদ্ব্যবহার এবং এটার উন্নয়ন করা, এটা সমাজ কল্যাণের অন্যতম আমাদের উৎস। নেক্সট আমাদের গত ক্লাসের আলোচনা ছিল সমাজকর্মের বৈশিষ্ট্য। আমরা কিন্তু রিক্যাপে আছি, আমরা আজকে ধারণাও বলছি না, লক্ষ্য উদ্দেশ্য বলছি না, জাস্ট তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছে। বৈশিষ্ট্য বলেছিলাম এটা একটি সাহায্যকারী সক্ষমকারী পেশা, যেটা আমরা ধারণার ক্ষেত্রে দেখলাম। তারপরে বললাম সুশৃঙ্খল, বৈজ্ঞানিক জ্ঞান নির্ভর। আমরা যখন আরো সামনের দিকে আমাদের পাঠে এগিয়ে যাব, তখন কিন্তু এটা আমরা দেখতে পারবো যে এটা একটা বিজ্ঞান নির্ভর একটা জ্ঞান। তারপরে বলা হচ্ছে সুসংগঠিত, পদ্ধতি নির্ভর সমাধান প্রক্রিয়া, যে সমাধানটা করা হয় এটা যেন তেন ভাবে সমাধান না, একটু সুন্দরভাবে, সুসংগঠিতভাবে এবং পদ্ধতি ভিত্তিক সমাধান প্রক্রিয়া। এরপর বলা হচ্ছে সমস্যা সমাধান প্রক্রিয়া, ওই যেন তেন ভাবে না, ভালো করে সমাধানটা করা। ওই সমাধানের কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো মেনে মেনে। আমি যদি একটা উঁচু বিল্ডিং এ উঠতে যাই, যে কোনো ভাবে আমার সহজ, আমি একটা 3তলা বিল্ডিং এ উঠবো, বৈধ এবং সহজ রাস্তা হলো সিঁড়ি, অন আফটার অ্যানাদার, আমি ধাপে 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 3তলা পৌঁছলাম। খারাপ কিছু লোক বা চোরেরাও কিন্তু 3তলায় পৌঁছায় মাঝে মাঝে, বৈধ পথে তা কিন্তু না, তারা পৌঁছায় কোথা থেকে? অবৈধ পথে। অর্থাৎ দেখা যাচ্ছে যে পেছনের কোনো কিছুর সাহায্যে, কোনো গাছের সাহায্যে, বা পাইপ যদি থাকে সেরকম পাইপের সাহায্যে, বা অন্য মই-টই কোনো সাহায্যে। তাইলে যে বৈধভাবে সিঁড়ি দিয়ে গেল তার পৌঁছানো সেখানে যেরকম, আর যে অবৈধভাবে অন্য কিছুর মাধ্যমে গেল তার পৌঁছানো কিন্তু এক না। তাহলে সমস্যা সমাধান প্রক্রিয়ায় যে ধাপগুলো আছে, ধাপগুলো অনুযায়ী এগিয়ে যাওয়াটাই হচ্ছে সমস্যার সমাধান প্রক্রিয়া। এরপর বলা হচ্ছে পেশাদার সেবাকর্ম। এই সমাজকর্মের এটা একটা সাধারণ বৈশিষ্ট্য যে যে কোনো সেবাকর্মের সাথে সমাজকর্ম সরাসরিভাবে জড়িত, বা সমাজকর্মের পদ্ধতিগুলো জড়িত। এই সাধারণ বৈশিষ্ট্যের পরে আমরা বলেছিলাম স্বতন্ত্র বা বিশেষ বৈশিষ্ট্য। এই বিশেষ বৈশিষ্ট্যের সাথে কিন্তু আমাদের সমাজকর্মের যে লক্ষ্য উদ্দেশ্য তার কিছু কিছু আমরা মিল পাই। সামগ্রিক দৃষ্টিভঙ্গি, এটা বৈশিষ্ট্য বা বিশেষত্বর ব্যাপারে আরেকটু তোমাদের মনে করিয়ে দিই, যেটা গত ক্লাসে বলেছিলাম। বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে বিশেষত্ব। যেমন তোমরা উচ্চ মাধ্যমিক মানবিক শাখার শিক্ষার্থী, তোমাদের ইংরেজি বাংলার পরে আর পৌরনীতি, সুশাসন, অর্থনীতি এছাড়াও কিন্তু আরো বেশ কিছু অপশনাল বিষয় আছে। কেউ তোমরা সমাজবিজ্ঞানের শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিষয়টি আছে, কারো সমাজকর্ম আছে, কারো যুক্তিবিদ্যা আছে, কারো ভূগোল আছে, কারো মনোবিজ্ঞান আছে, কারো ইসলাম শিক্ষা আছে, কেউ কেউ আবার সংস্কৃতও পড়ো। আবার এইগুলোর মধ্যে থেকে তৃতীয় সাবজেক্ট হিসাবে, আবার কেউ এটাকে চতুর্থ বিষয় হিসাবেও তুমি নিয়েছো। তাহলে দেখো একই ক্লাসের একই কলেজের স্টুডেন্ট, কিন্তু তোমার একটা ডিফারেন্স বা একটা পার্থক্য চলে আসছে, একটা আলাদা আলাদা ব্যাপার। আবার আমরা যারা তোমাদের এই পাঠদান
কার্যক্রমের সাথে জড়িত আছি, বা সরাসরি বলা যায় যে আমরা যারা ক্লাস দিচ্ছি, এক একজনের ক্লাস তোমাদেরকে এক এক রকম মনে হচ্ছে, এক একজন স্যার এক এক রকম করে তোমাদের এই ক্লাসগুলো পরিচালনা করছে। তাহলে যে স্যার আমার আগে ক্লাস নিয়েছেন সেই স্যারের তার মতো করে বৈশিষ্ট্য, তার বিষয়ের সেই রকম বৈশিষ্ট্য, আমার বিষয়ের এরকম বৈশিষ্ট্য, আমার পরে আবার যিনি নেবেন তার ক্লাসের বৈশিষ্ট্য বা তার পঠন পাঠনের বৈশিষ্ট্য বা বিশেষত্ব আলাদা। এইগুলাই হলো মূলত বৈশিষ্ট্য বা বিশেষত্ব। তাহলে সমাজকর্ম একটা যেহেতু ব্যবহারিক সামাজিক বিজ্ঞান, অন্যান্য সামাজিক বিজ্ঞান যেমন তোমরা ইতিমধ্যে তো জেনেছো বা তোমরা শিখেওছো, সেটা হচ্ছে যে সামাজিক বিজ্ঞান একটা বৃহৎ পরিসর, এর অন্তর্ভুক্ত অর্থনীতি যেটা, এটি একটি সামাজিক বিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন এটিও একটি সামাজিক বিজ্ঞান, আবার সমাজকর্ম এটিও একটি সামাজিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞান সেটিও একটি সামাজিক বিজ্ঞান। এই যে সামাজিক বিজ্ঞানের যে শাখাগুলো, এক একটা শাখা কিন্তু এক এক ধরনের দৃষ্টিভঙ্গি বা এক এক ধরনের পাঠদান বা এক এক ধরনের জ্ঞানের ক্ষেত্র হিসাবে বিবেচিত। তাহলে এগুলাই হলো সেই সব বিষয়ের বৈশিষ্ট্য। সেইভাবে সমাজকর্মের বৈশিষ্ট্য বলা হচ্ছে সামগ্রিক দৃষ্টিভঙ্গি। অর্থনীতি যেমন অর্থনীতির বিভিন্ন বিষয়াদি আলোচনা করে, পৌরনীতি সুশাসন যেরকম নাগরিকের অধিকার কর্তব্য এবং নাগরিকের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, সমাজবিজ্ঞান যেরকম সমাজ সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি, বিভিন্ন থিওরি, এইগুলো বিষয় নিয়ে আলোচনা করে। পার্থক্যটা সমাজকর্মের সাথে এখানেই, সমাজকর্ম সাথে বা সমাজকর্ম পড়তে গেলে তোমার অর্থনীতিরও কিছু জ্ঞান থাকা দরকার। কেননা যখন তুমি বেকারত্ব পড়বে তখন কিন্তু অর্থনীতির জ্ঞান না থাকলে তুমি বেকারত্ব খুব ভালোভাবে বুঝতে পারবে না। আবার এই বেকারের যখন তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করবে তখন তুমি যদি কল্যাণ রাষ্ট্র সম্পর্কে না জানো, তুমি কিন্তু ওই বেকারের সমস্যার সমাধানটা আবার খুব ভালো করে দিতে পারছো না। আবার কি কি কারণে, অন্তর্নিহিত কারণে বা কি কি সুদূর প্রসারী কারণে বেকার সমস্যা দেখা দিচ্ছে, ওটা কিন্তু আবার সমাজবিজ্ঞানের জ্ঞান তোমার এখানে প্রয়োজন পড়ছে। সেই শিল্পায়নের কথা বলি, নগরায়নের কথা বলি, শিল্প বিপ্লবের কথা বলি, পুঁজিবাদী অর্থনীতির কথা বলি, সমাজতান্ত্রিক অর্থনীতির কথা বলি, বাজার অর্থনীতির কথা বলি, এখানে কি চলে আসছে? এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে টোটাল সমাজের একটা সামগ্রিক চালচিত্র। এই জন্য বলা হচ্ছে সমাজকর্মের বৈশিষ্ট্য হচ্ছে সামগ্রিক দৃষ্টিভঙ্গি, বহুমুখী পেশা। এটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে কোথাও সমাজকর্ম ব্যবহার হচ্ছে হাসপাতাল সমাজকর্মে, কোথাও সমাজকর্ম ব্যবহার হচ্ছে স্কুল সোশ্যাল ওয়ার্কে, কোথাও সমাজকর্ম ব্যবহার হচ্ছে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কে, কোথাও সমাজকর্ম ব্যবহার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্কে, কোথাও সমাজকর্ম ব্যবহার হচ্ছে উন্নত দেশে এগুলো হয়। আমি যে কটা বললাম এগুলো আমাদের দেশে আছে। উন্নত দেশে যেমন মিলিটারি সোশ্যাল ওয়ার্ক আছে, পুলিশ সোশ্যাল ওয়ার্ক আছে। তাহলে এটা একটা বহুমুখী পেশা, বিভিন্ন পেশার সাথে সাহায্যকারী হিসাবে কাজ করে, সামাজিক সম্পর্ক ভূমিকার গুরুত্ব আরোপ করে। এটা আমরা আগেও বললাম। ব্যক্তি এবং পরিবেশের প্রতি গুরুত্ব আরোপ। সমাজকর্মের দৃষ্টিতে প্রত্যেকটা ব্যক্তি সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটি একক। আবার যে কোনো সমাজ, সেই সমাজটাকে অবশ্যই সেই স্থবির রাখা না, সেটাকে পরিবর্তন ঘটানো সম্ভব, সেটা ব্যক্তির উপযোগী করে তোলা সম্ভব। এই জন্য সমাজকর্ম এই কাজটি ব্যক্তি এবং পরিবেশের প্রতি গুরুত্ব আরোপ করে। তত্ত্ব অনুশীলনের সমন্বয়, ওই যে আমরা সমাজবিজ্ঞানের কথা বললাম বা রাষ্ট্রবিজ্ঞানের কথা বলছি, রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের পরিবর্তন, এই যে বিভিন্ন তত্ত্বগুলি আছে, বিভিন্ন সমাজবিজ্ঞানীরা যে তত্ত্বগুলি দিয়েছেন, সেই তত্ত্বের সাথে কি হচ্ছে, এখানে একটা অনুশীলন বা প্র্যাকটিসের একটা সমন্বয় করার ব্যাপার আছে। এটি একটি বৈশিষ্ট্য। বলা হচ্ছে মূল্যবোধ প্রভাবিত পেশা। সমাজকর্ম বা সমাজকর্মীরা যখন কাজ করে তখন তাকে কিছু মূল্যবোধ মেনে চলতে হয়। এরপর বলা হচ্ছে ত্রিবিধ ভূমিকা। এটা আমরা পরে আরো আগের ক্লাসে আলোচনা করেছি, হয়তো বোঝার অসুবিধা নেই। সুনির্দিষ্ট পেশাগত সংগঠন, কর্মী সাহায্যার্থী সম্পর্ক, বস্তুগত অবস্তুগত সম্পদের সদ্ব্যবহার এবং সেবা কর্মের সমন্বয়, এগুলোই মূলত ছিল বৈশিষ্ট্য
সুপ্রিয় শিক্ষার্থী, বোধহয় তোমাদের একটু বেশি সময় নিয়ে ফেললাম রিক্যাপ করানোর জন্য। আসলে না, তোমাদের অনেকেই আছো যারা নতুন করে সমাজকর্ম বিষয়টি পড়তে আগ্রহী। আমার কাছে এরকম দু একজনের আমি শুনেছি যে নিতে হলে বা কি কি এ পর্যন্ত পড়ানো হলো, তাদের জন্য কিন্তু পুরোনো দিকটা একটু বেশি টানলাম আজকে। আমরা আজকের আলোচনায় আসি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমাজকর্মের পরিধি। তাহলে পরিধি আলোচনা করার আগে আমরা সমাজকর্ম কি প্রেক্ষাপটে পেয়েছিলাম সেটা কি বলছি, যে অষ্টাদশ শতাব্দীর শেষার্ধ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম অর্ধে বিশ্বব্যাপী শিল্প বিপ্লবের প্রভাবে সৃষ্ট আর্থসামাজিক ও মানসিক সমস্যা মোকাবেলায় প্রাতিষ্ঠানিক সেবাদানের লক্ষ্যে সমাজকর্মের বিকাশ। অর্থাৎ শিল্প বিপ্লবের প্রভাবে শিল্পায়ন এবং নগরায়নের ফলে মানুষের অর্থনৈতিক, সামাজিক, মানসিক যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো মোকাবেলার জন্য কিন্তু কি হয়েছে, প্রাতিষ্ঠানিক সেবাদান। আগেও কিন্তু মানুষ সেবা দিয়েছে, শিল্প বিপ্লবের আগে যে সেবাদান বন্ধ ছিল তা কিন্তু না, বা সমাজকর্মের আগে যে কেউ সেবা দেয়নি তা কিন্তু না, ছিল সেটা। কিন্তু এখানে প্রাতিষ্ঠানিক এবং বিজ্ঞান ভিত্তিক এই সেবার বিষয়টি শিল্পায়ন ও নগরায়নের প্রসারে এবং প্রভাবে সামাজিক পরিবর্তন দ্রুত বৃদ্ধি পায়। ফলে সমাজে প্রচলিত সেবামূলক কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপদানের প্রয়োজন দেখা দেয়। উদ্ভব হয় সমাজকর্মের। অর্থাৎ শিল্প বিপ্লবের হাত ধরেই মূলত সমাজকর্মের উদ্ভব বা সৃষ্টি। এখন এর পরিধিতে আমরা কি বলছি, পরিধি বলতে বোঝায় সমাজকর্মের লক্ষ্য অর্জনে সমাজকর্ম অনুশীলন বা প্রয়োগ ক্ষেত্র। আমরা আগে যে লক্ষ্যের কথা বললাম না, লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য যে আমরা সামগ্রিক কল্যাণ করব, আমরা মানুষের কি করব, একটু মনে করো, সুপ্ত প্রতিভার বিকাশ সাধন করব, আমরা বাঞ্ছিত আর্থসামাজিক পরিবেশ সৃষ্টি করব। এইগুলো করার জন্য সমাজকর্মটা প্র্যাকটিস বা অনুশীলন। আর প্র্যাকটিস বা অনুশীলনের সাথে কি হচ্ছে, যে যে জায়গায় প্রয়োগ করা যায় এগুলোই হচ্ছে মূলত এর পরিধি। তারপরে কি বলা হচ্ছে, সমাজকর্মের অন্যতম লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর ব্যাপক অনুশীলন ক্ষেত্র, যা এর পরিধি হিসাবে বিবেচিত। আমরা এর আগেই তো বৈশিষ্ট্যের ক্ষেত্রে বললাম, সামগ্রিক কল্যাণ যখন বলছি বা সার্বজনীন যখন বলছি, কল্যাণ যখন বলছি, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে এটির বিশালতা কত ব্যাপক, তাই না? তাহলে এই যে বিশাল একটা পরিধি, যেটাকে খুব ছোট করে বললেও বলা যায় যে মানব জীবনের প্রায় সকল তথ্যাদি এবং উপাদান নিয়ে এটি ব্যাপৃত। মানব জীবনের সাথে যত যা কিছু জড়িত সবকিছুর সাথে এটি সম্পর্কিত। 2000 সালে কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত IFSW ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ সোশ্যাল ওয়ার্কার এর সাধারণ সভায় সমাজকর্ম অনুশীলনের ব্যাপক ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। IFSW এটি কিন্তু তোমাদের ওই, আমি যদিও এই অধ্যায় শেষে তোমাদের প্রশ্নে যাব, তারপরে একটু মনে করিয়ে দিই, এইরকম প্রশ্নগুলো ওই IFSW অথবা NASW এর ইলাবোরেশনগুলো বা এর পূর্ণ রূপগুলো কিন্তু তোমরা অবশ্যই শিখে রাখবে, এবং সেই শিখে রাখাটা হবে নির্ভুল বানানে। এগুলো তো তোমরা অবশ্যই পারবে। অনেক সময় দেখা যায় কি যে ছোটখাটো বানান ভুলের জন্য এই নাম্বারটি তোমার কাটা যাচ্ছে। যদি এটি জ্ঞানমূলক প্রশ্ন হয় সিকিউ এর, তখন কিন্তু তুমি যদি, যেমন আছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, তুমি যদি এখন লিখো ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ সোশ্যাল ওয়ার্ক, তাহলে কিন্তু তোমার ওটি ভুল যাবে বা কাটা হয়ে যাবে। এই জন্য একটু তোমরা অবশ্যই বানানের দিকে খেয়ালটি রাখবে। এর সাধারণ সভায় বলা হয়েছে সমাজকর্মের অনুশীলনের ব্যাপক ক্ষেত্র কিরকম, সমাজে বিরাজমান বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, বৈষম্য, অবিচার প্রভৃতি সামাজিক সমস্যা যেমন সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্র। অর্থাৎ কি বলা হচ্ছে, সমাজে বিরাজমান বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা। আমার যদি এই ক্লাসে কোনো আমার ফিমেল শিক্ষার্থী
অর্থাৎ আমার ছাত্রী থাকো, তাহলে তুমি একটু চিন্তা করে দেখো যে তুমি যখন স্কুলে পড়েছো অথবা এই যে কলেজে আসবে, তুমি বিভিন্ন জায়গায় ইভটিজিং এর শিকার হচ্ছ। এটা কিন্তু তোমার এই লেখাপড়া শেখার ক্ষেত্রে বা তোমার জ্ঞান চর্চার ক্ষেত্রে বা সমাজে বসবাস করার ক্ষেত্রে তোমার এটা কি একটা প্রতিবন্ধকতা বা এটা তোমার প্রতি একটা বৈষম্যমূলক আচরণ। কই, তোমরা তো কখনো কোনো ছাত্রকে বা কোনো সুদর্শন ছেলেকে তো তোমরা ইভটিজিং করো না? করো? কে টিজ করো? করো না। তাইলে এটা এক ধরনের বৈষম্য। আবার বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় ধনী দরিদ্রের বৈষম্য, আবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের অবিচার। এইগুলো কি হচ্ছে সমাজকর্মের পরিধিভুক্ত, যেমন তেমনি দৈনন্দিন জীবনের ব্যক্তিগত সমস্যা, এটাও কিন্তু সমাজকর্ম মোকাবেলা করে, যেগুলো আমাদের একবারে রেগুলার আমাদের সমস্যা। রেগুলার সমস্যা খুব ছোট্ট করে যদি আমরা চিন্তা করি, আমাদের রেগুলার সমস্যা দারিদ্র, আমাদের রেগুলার সমস্যা জনসংখ্যা, অতিরিক্ত জনসংখ্যা। তুমি শহরে স্মুথলি 2 ধাপ হাঁটতে পারো না, এত প্রচুর অটোরিকশা, রিক্সা, মানুষের গায়ে গায়ে তোমার ধাক্কা লাগছে, তাই না? তাহলে অতিরিক্ত জনসংখ্যা, বেকারত্ব, তোমার কর্মসংস্থানের অভাব, এগুলো যেমন আমাদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, বৈষম্য, ঠিক তেমনি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যাও কিন্তু আমাদের সমাজকর্মকে মোকাবেলা করতে হয়। নারী নির্যাতন আছে, মাদকাসক্তি আছে, এরকম আছে না বিভিন্ন ধরনের সমস্যা। এইগুলো সকল কিছুই কিন্তু সমাজকর্মের অনুশীলনের ক্ষেত্র। এই জন্য সমাজকর্মের পরিধি আলোচনায় সমাজকর্মকে ম্যাক্রো সোশ্যাল ওয়ার্ক বা ব্যষ্টিক সমাজকর্ম ও মাইক্রো সোশ্যাল ওয়ার্ক বা সমষ্টি সমাজকর্ম এই ধারণার অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি হচ্ছে ছোট পরিসরে ব্যক্তি পর্যায়ে, আরেকটা হচ্ছে সমষ্টিক পর্যায়ে। তাহলে ব্যক্তি পর্যায়টা কি মাইক্রো সোশ্যাল ওয়ার্ক, আর সমষ্টি পর্যায়টি হচ্ছে ম্যাক্রো সোশ্যাল ওয়ার্ক। সমাজকর্ম অনুশীলনের সামগ্রিক দৃষ্টিভঙ্গি সর্বজনীন, তবে স্থান সময় পরিবর্তনের সাথে সাথে বা পরিপ্রেক্ষিতে সমাজকর্মের অনুশীলনের ক্ষেত্র বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। অনুশীলনের দৃষ্টিভঙ্গি কি বলা হচ্ছে? সামগ্রিক দৃষ্টিভঙ্গি এবং সার্বজনীন, কিন্তু এটার স্থান এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে এটি কি হয়েছে, এটির ক্ষেত্র কিন্তু পাল্টে গেছে। যেরকম আমরা বলি উন্নত বিশ্বের যে সামাজিক সমস্যা, আমাদের দেশে এটা কিন্তু সেটা সামাজিক সমস্যা সেটি না। আবার আমাদের দেশে যেটি সামাজিক সমস্যা, উন্নত দেশে সেটি সামাজিক সমস্যা না, বা একটু যদি ভিন্ন সমাজে যাই সেটি সামাজিক সমস্যা হচ্ছে না, তাই না? তাইলে আমাদের কি হচ্ছে, অনুশীলনের সময় আমাদের দৃষ্টিভঙ্গি থাকছে এই সামগ্রিক এবং সার্বজনীন, কিন্তু স্থান কাল পাত্র ভেদে, দেশ ভেদে এটার কি পরিবর্তন ঘটছে। এই জন্য আর্মান্ডো মরেলস এবং BW শেফার, এই দুইজন, তারা একটা কথা বলছে সমাজকর্মের পরিধি সম্পর্কে। সেটা বলছে বস্তুত সমাজকর্ম একটি বহুমুখী পেশা, এ প্রফেশন অফ মেনি ফেসেস। কেননা এটা যেহেতু সাহায্যকারী পেশা, ওই যে বললাম সমাজকর্মের কিছু শাখা আছে, যে হাসপাতালেও সমাজকর্ম ব্যবহার করা হচ্ছে যখন, তখন এটি হচ্ছে মেডিকেল সোশ্যাল ওয়ার্ক বা চিকিৎসা সমাজকর্ম। আবার এটি যখন কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, শিল্প কলকারখানায় ব্যবহার করা হচ্ছে, তখন হচ্ছে এটা শিল্প সমাজকর্ম। যখন কোনো মনস্তাত্ত্বিক রোগীর ক্ষেত্রে এটি ব্যবহার করা হচ্ছে, তখন এটি হচ্ছে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক। আবার যখন স্কুল শিক্ষার্থীদের জন্য এটি ব্যবহার করা হচ্ছে, তখন এটি হচ্ছে স্কুল সোশ্যাল ওয়ার্ক। তারপরে এটি যখন অপরাধ সংশোধনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, এটি হচ্ছে কারেকশনাল সোশ্যাল ওয়ার্ক বা সংশোধনমূলক সমাজকর্ম। এই জন্য বলা হচ্ছে এটির পরিধি সম্পর্কে এরা বলছে কি, যে এ প্রফেশন অফ মেনি ফেসেস, মানে একটা প্রফেশন বা এমন একটা পেশা যার অনেকগুলি দিক আছে। ফেস মানে কিন্তু মুখ না,
অনেকগুলো মুখ, সেই হিন্দু মাইথোলজির রাবণের মতো তার 10টা মুখ আছে সমাজকর্মের, এরকম না। বিষয়টা হচ্ছে মূলত এর অনেক ক্ষেত্র আছে। ম্যাক্রো সোশ্যাল ওয়ার্ক এবং মাইক্রো সোশ্যাল ওয়ার্কের প্রয়োগ ক্ষেত্রটা আমরা একটু বলি, তাহলে আমাদের পরিধিটা আরো একটু আমরা সুন্দরভাবে জানতে পারবো বা বুঝতে পারবো। মাইক্রো সোশ্যাল ওয়ার্কে বলা হচ্ছে ব্যক্তিভিত্তিক সমাজকর্মের অনুশীলন এবং দলভিত্তিক সমাজকর্মের অনুশীলন মাইক্রো সমাজকর্মের অন্তর্গত। অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস উইথ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস উইথ গ্রুপস। যখন কোনো ব্যক্তির সাথে বা কোনো দলের সাথে সমাজকর্মটা কি করা হয়, প্র্যাকটিস করা হয় বা অনুশীলন করা হয়, তখন এটা হয় ম্যাক্রো সোশ্যাল ওয়ার্ক। যেরকম ভাবে হাসপাতালে একজন রোগী যে সেবা পাওয়ার আশায় বসে আছে, বা যে এই সাধারণভাবে আমরা আরো যখন সামনের ক্লাসে এগোবো তখন তোমরা এই শাখাগুলো আরো গভীরভাবে জানতে পারবে। এখন জাস্ট একটু উদাহরণ হিসেবে বলি, হাসপাতালে একটি রোগী, সে তার অপারেশন হবে বা অস্ত্রোপচার হবে, কিন্তু সে সাহস পাচ্ছে না, মনে করছে যে এই অপারেশন যদি হয় তাহলে সে আর বাঁচবে না, সে মারা যাবে। সমাজকর্মীর কাজ হলো তার চিকিৎসা করে না বা ট্রিটমেন্ট দেওয়া না, সমাজকর্মীর কাজ হলো তার মনোবলটাকে চাঙ্গা করা, যে না, ডাক্তার আপনার ভালোর জন্যই, আপনার এই যে পায়ে অথবা হাতে যে গ্যাংগ্রিনটা হয়েছে বা যে পক্ষাঘাতে গ্রস্ত হয়েছেন আপনি, এইটাকে ভালো করার জন্য বা বাকিটুকু আপনার রাখার জন্য এইটুকু আপনার কেটে ফেলতে হবে, ব্যয় করতে হবে, অথবা এই অপারেশন আপনার শারীরিক উন্নতির জন্য বা আপনার এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, এইভাবে মানসিকভাবে তাকে গিয়ার আপ করা বা চাঙ্গা করা, এবং সাথে সাথে তাকে এই চিকিৎসা সেবা পেতে, যেহেতু সে অসহায় দুস্থ রোগী, লেখাপড়া জানে না, ওষুধপত্র ঠিক মতো জোগাড় করতে পারে না, এই ক্ষেত্রে হাসপাতাল সমাজকর্মী তার সাথে যে পেশাগত সম্পর্ক স্থাপন করে তাকে যে সাপোর্ট বা সাহায্যটা দিবে, সেটি কিন্তু হচ্ছে ম্যাক্রো সোশ্যাল ওয়ার্ক বা ব্যক্তিভিত্তিক সমাজকর্মের অনুশীলন, অর্থাৎ ছোট পরিসরে। এটি আরেকটি কি হচ্ছে, দলভিত্তিক সমাজকর্মের অনুশীলন। দলভিত্তিক সমাজকর্মের অনুশীলন হতে পারে কিভাবে? আমাদের দেশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তারা কিন্তু ব্যক্তির উন্নতি ঘটায় কিসের মাধ্যমে? এই যে গ্রুপের মাধ্যমে। তোমরা যদি বিশেষ করে আমাদের যারা একটু গ্রামীণ এলাকার সন্তান, দেখবে যে তোমাদের এলাকায় কোনো না কোনো স্বেচ্ছাসেবী সংগঠন আছে। হতে পারে সেটি ব্র্যাক, হতে পারে সেটি গ্রামীণ ব্যাংক, অথবা স্থানীয় পর্যায়ের কোনো স্বেচ্ছাসেবী সংগঠন। সেখানে কিন্তু ব্যক্তিকে সাহায্য করা হয়, কিন্তু সরাসরি একটি ব্যক্তিকে না। কি করা হয়? গ্রুপের মাধ্যমে বা দলভিত্তিক অনুশীলনের মাধ্যমে। দলভিত্তিক অনুশীলনের মাধ্যমে যখন একটা দলে অনেকগুলো লোক থাকে, তখন তাদের মধ্যে হয় কি, অন্যের দেখে অনুকরণ বা অন্যকে অনুসরণ বা তার উন্নতি দেখে কিন্তু সে নিজে একটু উৎসাহিত হয়ে থাকে। এই যে ব্যক্তি এবং দল পর্যায়ে যে সমাজকর্মের ব্যবহার, সেটি মূলত হচ্ছে মাইক্রো সোশ্যাল ওয়ার্ক, আর ম্যাক্রোটা হচ্ছে সমষ্টি ভিত্তিক। অর্থাৎ প্রথম ধাপটা হলো ব্যক্তি, তার পরের ধাপ কয়েকজন একাধিক ব্যক্তির সমন্বয়, সেটি হচ্ছে দল, আর অনেকগুলো দলের সমন্বয় হচ্ছে সমষ্টি, যেটা সমাজকর্মের ভাষাতে সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠন বলে একটি পদ্ধতি আছে। আমরা যখন পদ্ধতিতে যাব তখন এই বিষয়টি আলোচনা করব। এই সমষ্টি ভিত্তিক সমাজকর্ম, এরপর আসছে সেই সমাজকর্মের প্র্যাকটিস বা অনুশীলন একবারে বাস্তব ক্ষেত্রে। এরপর আছে সমাজকর্ম প্রশাসন ও গবেষণা। এই প্রশাসন ও গবেষণা হলো সমাজকর্ম যেখানে অনুশীলন করা হয়, আর অনুশীলনটা যথার্থ হচ্ছে কিনা বা যথাযথ হচ্ছে কিনা, এইটা আসে মূলত গবেষণা থেকে, যে কাজটা আমার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যেমন আমি একটু আগে উল্লেখ করেছি, তোমাদের মনে আছে, বিদ্যালয় সমাজকর্ম বা স্কুল সোশ্যাল ওয়ার্ক। একসময় কিন্তু আমাদের দেশে এই স্কুল সোশ্যাল ওয়ার্ক চালু ছিল। দেশের বিভিন্ন বড় বড় স্কুলে বা জেলা ভিত্তিক স্কুলে, যেগুলো জেলা স্কুল বা আমাদের এখানে যেরকম রাজশাহী আমাদের একেবারে নিকটতম প্রতিবেশী রাজশাহী কলেজিয়েট স্কুল, এখানে কিন্তু স্কুল সোশ্যাল ওয়ার্ক ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন কিসের মাধ্যমে? গবেষণার মাধ্যমে।
দেখা যাচ্ছে যে এটা খুব বেশি ইফেক্টিভ হচ্ছে না। যে উদ্দেশ্য নিয়ে করা হচ্ছিল বা যেটা চিন্তা করা হচ্ছিল সেই পারপাসটা অন্য কোথাও সার্ভ হচ্ছে বা অন্য কোনোভাবে এটা হয়ে যাচ্ছে। তখন করা হলো কি, ওই কর্মসূচিটাকে স্টপ করে দেওয়া হলো বা বন্ধ করা হলো। যেমন গ্রামীণ পর্যায়ে 1974 সালে বঙ্গবন্ধুর শাসন আমলে গ্রামভিত্তিক সমাজকর্ম বিভাগ, দুঃখিত, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর গ্রামভিত্তিক একটি কর্মসূচি চালু করে। তখন এটির নাম ছিল গ্রামীণ সমাজসেবা। 1974 সালে তখন কিন্তু বাংলাদেশে জেলার সংখ্যা ছিল 17টি। অর্থাৎ পুরাতন যে জেলাগুলো, যেরকম পুরাতন জেলার মধ্যে একটি রাজশাহী, আমাদের পার্শ্ববর্তী আরেকটি জেলা আছে পাবনা, পার্শ্ববর্তী আরেকটি জেলা বগুড়া, এগুলো ছিল মূলত জেলা। আর আমাদের নিকটতম প্রতিবেশী যেমন চাঁপাইনবাবগঞ্জ অথবা নাটোর অথবা নওগাঁ, এগুলো কিন্তু জেলা ছিল না, এগুলো ছিল মহকুমা। এই রাজশাহী, পাবনা, বগুড়া এইরকম জেলার সংখ্যা ছিল 17টি। এই 17টি জেলাতে গ্রামীণ সমাজসেবা বা রুরাল সোশ্যাল সার্ভিস বা RSS এই কার্যক্রমটা বঙ্গবন্ধু সরকার চালু করেছিলেন। পরবর্তীতে দেখা গেল যে গ্রামই হচ্ছে উন্নয়নের মূল একক, এবং গ্রামকে উন্নয়নের একক ধরে যদি এগোনো যায় তাহলে সারা দেশের উন্নয়নটা বা উন্নতি করাটা ব্যাপকভাবে সম্ভব। সেই স্ট্র্যাটেজির ভিত্তিতে বর্তমানে বাংলাদেশের সকল উপজেলায় এই গ্রামীণ সমাজসেবাটা উপজেলা সমাজসেবা কর্মসূচি নামে চালু আছে। তোমার উপজেলাতে যেরকম কৃষি কর্মকর্তা আছেন, তোমার উপজেলাতে যেরকম মৎস্য কর্মকর্তা আছেন, তোমার উপজেলাতে যেরকম ভূমি কর্মকর্তা আছেন, ঠিক এরকম ভাবে কিন্তু তোমার উপজেলাতে একজন সমাজসেবা কর্মকর্তা আছেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা। এই যে উপজেলা সমাজসেবা কাজটাকে বাড়ানো হলো, কি কেন বাড়ানো হলো? গবেষণায় দেখা গেল যে এই কাজটি মানুষের জন্য খুব ইফেক্টিভ। আর ওই যে উপজেলা সমাজসেবা কাজ পরিচালনার কাজ হচ্ছে কোনটা? আর প্রশাসন, সমাজকর্মের প্রশাসনটাই হচ্ছে উপজেলা সমাজসেবার কাজ। আর অন্যদিকে এই যে এটার অনুশীলন, এবং এটা কি আমরা বলছি সমষ্টি ভিত্তিক, অর্থাৎ দলের থেকে বড় পরিসরে যখন কাজটি করা হচ্ছে তখন সেটিকে বলা হচ্ছে ম্যাক্রো সমাজকর্ম বা ম্যাক্রো সোশ্যাল ওয়ার্ক। এছাড়াও আমরা সমাজকর্মের কিছু পরিধিকে একটি চিত্রের মাধ্যমে আনার চেষ্টা করেছি। যদি খেয়াল করো, মৌলিক চাহিদা এটি সমাজকর্মের পরিধির মধ্যে আছে। নেক্সট আমরা বলছি সামাজিক সমস্যা, বলছি আমরা সামাজিক উন্নয়ন, বলছি সামাজিক নীতি, ধর্মীয় মূল্যবোধ এবং সমাজ, সভ্যতা এবং সংস্কৃতি। এই সবগুলো দিকই হচ্ছে সমাজকর্মের পরিধিভুক্ত। এখন এই সবগুলো দিকই পরিধিভুক্ত, সেটাকে যদি আমাদের আগের পড়ার সাথে একটু ধারাবাহিকভাবে নিয়ে যায়, অর্থাৎ লক্ষ্য, উদ্দেশ্য, বৈশিষ্ট্য, এগুলোকে যদি আমরা সমন্বয় করতে পারি তাহলে দেখা যাচ্ছে কি আমাদের পরিধিগুলো আরো বেশি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে বা আরো সুন্দর করে আমরা বুঝতে পারছি। কি বুঝতে পারছি? সমাজকর্মের এই পরিধি আমরা এখানে একটু বলছি, আমি তোমাদের জানার জন্য বলি। সমাজকর্মের ধারণা অর্থাৎ সংজ্ঞা, উদ্দেশ্য এবং এর পরিধি সম্পর্কে মনীষীদের বক্তব্যের আলোকে এর পরিধির ব্যাপকতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। উদ্দেশ্য, ধারণা, বৈশিষ্ট্য, এগুলোকে আমরা যদি ভালো করে বিশ্লেষণ করি এর পরিধির কতটা ব্যাপক হতে পারে সেটা আমরা দেখছি। যদিও আমরা পরিধি কিন্তু ব্যাপক, তোমাদের শেখার জন্য, জানার জন্য বা তোমাদের পরীক্ষাতে লেখার জন্য আমরা কিন্তু এটাকে একটু কনসাইজ করে এনেছি, 10টার মধ্যে সীমিত রেখেছি। তুমি এখন তোমার বইয়ের সাথে, তুমি যে কোনো রাইটারের বই পড়ো না কেন, সেখানে মিলাইলে তুমি হয়তো দেখবে যে কোনো বইয়ে 15টি, কোনো বইয়ে 14টি, কোনো বইয়ে 18টি এরকম পরিধির কথা দেয়া আছে। তবে আমাদের যেটা কাজ হবে, আমার তো পরীক্ষার সময়, লেখার সময় একবারে নির্ধারিত। আমি যতই জানি, আমি একটি বড় প্রশ্ন বড় করে লিখলাম, পরের প্রশ্ন লেখার কিন্তু আমার সময়টি থাকবে না। এই জন্য মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি হচ্ছে পরীক্ষার হলে তার সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট। যদি তুমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর একই মানের এবং একই সময় নিয়ে লিখতে পারো, তবেই তুমি সেই তোমার
মানে পরীক্ষাটি ভালো করে শেষ করতে পারবে। আর যদি তুমি কোনোটি বড় করে লিখলে আরেকটি তখন তোমার একটু ইমব্যালেন্স হয়ে যাবে। এই জন্য আমরা 10টার মধ্যে সীমাবদ্ধ রেখেছি। এরপরেও যদি কেউ মনে করে যে না এর থেকে বেটার একটি পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে স্যার, আমি কি সেটি ব্যবহার করতে পারি? অবশ্যই তোমার সে স্বাধীনতা আছে, তুমি সেটি ব্যবহার করতে পারো, সেটি তুমি দিতে পারো। যাই হোক, আমরা এই পরিধিগুলো সম্পর্কে আলোচনা করি একটু। প্রথমে আমরা পরিধিতে বলছি সমাজকর্মের ইতিহাস ও দর্শন। তাহলে ইতিহাসে আগে আসি। ইতিহাস কেন জানার দরকার? তুমি কি শুধুমাত্র তোমার নামেই পরিচিত, না তোমার নামের সাথে তোমার জন্ম সনদ থেকে শুরু করে তোমার ন্যাশনাল আইডি, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন, তোমার সার্টিফিকেট, তোমার সেই পিএসসি সার্টিফিকেট, তোমার জেএসসি সার্টিফিকেট, এবং সামনে যেটি তুমি পাবে তোমার নামের পরেই কিন্তু তোমার ইতিহাস। তোমার ইতিহাস তোমার বাবা এবং মা। তুমি যদি তোমার দাদাবাড়ি এলাকায় যাও, কেউ তো তোমাকে চেনে না, জিজ্ঞাসা করে কে তুমি, নাম বলো না, তারপরে কার সন্তান, কার ছেলে, বাবার নাম যখন বলো তখন ও আচ্ছা অমুকের ছেলে, মানে তোমার উনি কিন্তু আবার একটু বয়োজ্যেষ্ঠ বলে, একটু প্রবীণ ব্যক্তি বলে তোমার দাদার নাম দিয়ে বলছে যে অমুকের ছেলে, তার ছেলে তুমি বা তার মেয়ে তুমি। আবার যদি তুমি তোমার নানাবাড়ি এলাকায় যাও, সেখানে তোমার ইতিহাস কি, এই তুমি কোন বাড়ির ছেলে, এইটা অমুক বাড়িটা, খাঁ বাড়িটা, অথবা সৈয়দ বাড়িটা, অথবা শেখ বাড়িটা, ওই বাড়ি আমার, ওইটা আমার নানার বাড়ি বা মামার বাড়ি। আমার মায়ের নাম অমুক। তাইলে তখন তোমার পরিচয় বা পরিচিতিটা ওইখানে পরিষ্কার হয়ে গেল। এটাই হচ্ছে তোমার ইতিহাস। আমরা যখন এই সমাজকর্ম পড়ব, যেহেতু এটি একটি জ্ঞান ভিত্তিক এবং সুসংগঠিত জ্ঞানের শাখা, এই জন্য কি হচ্ছে আমাদের সেই ইতিহাসটা জানার দরকার, সাথে সাথে এর দার্শনিক যে ভিত্তিগুলো আছে সেগুলো আমাদের জানার দরকার, বা দর্শনটি আমাদের জানার প্রয়োজন। এই কারণে প্রয়োজন যে এটি যেহেতু একটি প্র্যাকটিসের ব্যাপার বা অনুশীলনের ব্যাপার আছে, অনুশীলন করার জন্য আমাদেরকে কি করতে হবে, এর যে দার্শনিক মূল্যবোধগুলো, যেটি আমরা পরবর্তীতে আলোচনা করব, সেই মূল্যবোধগুলো জানার দরকার। এটি আসছে পরিধির মধ্যে। তারপরে আসছে পেশাদার অপেশাদার সেবাকর্ম। পেশাদার অপেশাদার সেবাকর্মটা কি? পেশাদার অপেশাদার সেবাকর্ম হচ্ছে আগেও যে সমাজের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য যে কাজগুলো করা হতো, সেটা কিন্তু অপেশাদার সমাজকর্ম। যেমন একজন ভিক্ষুক এসে তোমার কাছে সাহায্য চাইলো, তুমি তার হাতে ভিক্ষা দিয়ে দিলে। এই যে তোমার ভিক্ষা দেওয়ার যে বিষয়টা, এটা কিন্তু প্রচলিত একটা কাজ বা ধর্মীয় মূল্যবোধ বা তুমি তোমার মানবতা বোধ থেকে কাজ করেছো। আর এই মানবতা বোধ বা ধর্মীয় মূল্যবোধের উপরে দাঁড়িয়েই কিন্তু আধুনিক সমাজকর্ম বা পেশাদার সমাজকর্ম। তাহলে সমাজকর্মের পরিধির মধ্যে অপেশাদার সমাজকর্ম, পেশাদার সমাজকর্ম যেমন থাকবে বা আসে, ঠিক একইভাবে অপেশাদার সমাজকর্মকেও আমাদের জানতে হবে বা এটিও পরিধিভুক্ত। তারপরে বলা হচ্ছে আর্থসামাজিক উন্নয়ন। আর্থসামাজিক উন্নয়নটা কি? আর্থসামাজিক উন্নয়নটা হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন। সাথে সাথে কিন্তু মনে রাখার প্রয়োজন আছে, সেটা হচ্ছে মনোদৈহিক উন্নয়নও কিন্তু এই আর্থসামাজিক উন্নয়নের মধ্যে চলে আসে। মনোদৈহিক উন্নয়ন অর্থাৎ তোমার শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা, তোমার অর্থনৈতিক অবস্থা ভালো, তোমার সামাজিক অনুকূল পরিবেশ। তুমি যদি কোনোভাবে শারীরিকভাবে অসুস্থ হও, তাহলে কি হবে? তুমি মানসিকভাবেও বাধাগ্রস্ত হচ্ছ এবং তোমার টোটাল ব্যাপারটা কি হচ্ছে, আর ভালো থাকছে না। তাহলে আমরা যে উন্নতি বা উন্নয়নের কথা বলছি, সমাজকর্মের আওতাভুক্ত বা পরিধিভুক্ত বিষয় মানুষের আর্থসামাজিক ও মনোদৈহিক উন্নয়ন। মানসিকভাবেও হতে হবে এবং শারীরিকভাবেও হতে হবে, এটি সমাজকর্মের পরিধিভুক্ত। তারপরে বলা হচ্ছে বিভিন্ন সামাজিক নীতি ও পরিকল্পনা। সামাজিক নীতি ও পরিকল্পনা কি? যে কোনো এই যে আর্থসামাজিক উন্নয়ন ঘটানোর জন্য এই সামাজিক নীতি এবং পরিকল্পনার প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? যে কোনো কাজ করার জন্য কিন্তু একটি নীতিমালা থাকে। তোমার নিজস্ব একটা নীতিমালা আছে না লেখাপড়া করার?
যে আমি এতটা থেকে এতটা সময় কলেজে থাকব, তারপর এসে কিছু সময় আমি আমার ব্যক্তিগত একটু কি বলা যায় রিক্রিয়েশন বা বিনোদন, এটা হতে পারে একটু গান গেয়েও হতে পারে, অথবা তোমরা তো এখন অধিকাংশই ওই অন্তর্জাল অর্থাৎ নেটের উপরে থাকো, তাই না? তো সেটা তোমার কিন্তু পরিকল্পনার মধ্যেই। আবার যে সন্ধ্যা হলে আমি আমার নামাজ বলি, প্রার্থনা বলি, সেটা শেষ করে হালকা কিছু নাস্তা করে আমি রাত 10টা পর্যন্ত বা 11টা পর্যন্ত আমি আবার রেগুলার পড়াটি রেডি করব। এটি হচ্ছে তোমার নীতি, এবং এই নীতিকে বাস্তবায়ন করার জন্য তুমি একটা পরিকল্পনা করে নাও যে আজকে এটা করব বা আজকে এটা পড়বো, কালকে সেটা পড়বো। এই নীতি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের কাজের জন্য কিছু সামাজিক নীতি থাকে, যেমন আমাদের দেশে আছে শিক্ষানীতি। তোমরা এটা বিভিন্ন জায়গায় দেখেছো, এবং এই শিক্ষানীতির আওতায় তোমরা যে স্কুলে পড়ে আসলে, আমাদের শিক্ষানীতি সর্বশেষ শিক্ষানীতি প্রণীত হয়েছে 2010 সালে। এই যে 2010 সালে শিক্ষানীতি প্রণীত হয়েছে, বা তোমরা একটু নিজেরা চিন্তা করে দেখো যে তোমাদের ক্লাস 1 থেকে ক্লাস 9 পর্যন্ত বোর্ডের সমস্ত বই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তোমাদের হাতে এসছে। তাহলে সরকার দেশে শিক্ষার হার বাড়ানো, শিক্ষার ক্ষেত্র বাড়ানো জন্য তার শিক্ষানীতির মধ্যে কি রেখেছে যে প্রত্যেক শিক্ষার্থীকে বছর শুরুতে, এবং এটা সারা বিশ্বে কিন্তু বিরল, যে একেবারে 1 তারিখে দেশের এই কোটি কোটি শিক্ষার্থীর হাতে একেবারে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে, মানে সেই প্রত্যন্ত গ্রামের বা চরাঞ্চলের বা দুর্গম এলাকায় প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে আমাদের মতো এরকম বিভাগীয় শহর অথবা রাজধানী ঢাকা শহরে একই সময় সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাচ্ছে। এবং সেজন্য বই ছাপানো, বই বাঁধাই করা, বই সেখানে পাঠানো, এই সমস্ত কিন্তু এই পরিকল্পনার মধ্যে আছে, যে কারণে একই সাথে সারা জায়গায় বইটা চলে যাচ্ছে। আবার সরকার নীতি কি করেছে যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, আর বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা করার জন্য কি করতে হয়েছে? একসময় তোমরা হয়তো দেখেছো তোমাদের গ্রামীণ এলাকায় রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, এগুলোকে সরকার শিক্ষক সহ টোটাল স্কুলকেই সরকারি করে নিয়েছে বা জাতীয়করণ করে নিয়েছে। অথবা দেশের প্রথম প্রাথমিক শিক্ষা জাতীয়করণ কিন্তু বঙ্গবন্ধু সরকার 1972 সালে দেশের শিক্ষার ব্যবস্থা বা প্রাথমিক শিক্ষার আমূল পরিবর্তন আনার ক্ষেত্রে তৎকালীন সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশে এটি ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। সারা দেশে যত প্রাইমারি স্কুল ছিল, কিছু কিছু এলাকায় কিছু কিছু ব্যক্তিবর্গের আনুকূল্যে তখনকার প্রাইমারি স্কুলগুলোর উপরে লেখা থাকতো, যে কোনো একটা স্কুল ধরো পদ্মা ফ্রি প্রাইমারি স্কুল। যখন এই একটা এলাকায় বা একটা জেলায় বা একটা থানায় হয়তো একটি ফ্রি প্রাইমারি স্কুল ছিল কিনাও সেটা সন্দেহ, কিন্তু স্বাধীনতা প্রাপ্তির পর 1972 সালে প্রথম বঙ্গবন্ধু সরকার দেশের তখনকার যতগুলো প্রাথমিক শিক্ষা ছিল সব বিদ্যালয়গুলোকে এবং শিক্ষকগুলোকে সরকারি জাতীয়করণ করে নিলেন। তাহলে জাতীয়করণ করে নেওয়ার উদ্দেশ্য ছিল সরকারের একটা নীতি, এবং সেই নীতির বাস্তবায়ন পরিকল্পনার মাধ্যমে সেই নীতিটি ছিল সরকারের কি নীতি? নীতিটি ছিল সরকারের শিক্ষানীতি। এই শিক্ষানীতি বাস্তবায়ন করার জন্য এই পরিকল্পনা। এরকম কিন্তু শুধু শিক্ষানীতি না, এরকম আছে আমাদের জনসংখ্যা নীতি, এরকম আছে আমাদের শিশু নীতি, এরকম আছে আমাদের নারী উন্নয়ন নীতি। এই যে বিভিন্ন নীতি এবং যে বিভিন্ন পরিকল্পনা, এগুলো সমাজকর্মের আওতাভুক্ত। কেননা নীতিগুলো বাস্তবায়ন করার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করতে হয় বা পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করতে হয়, এটি কি হয় পরিকল্পনার মাধ্যমে, বা এটি সমাজকর্মের, এই যে আমরা সমাজ কল্যাণ কর্মসূচি বলছি, এই কর্মসূচির মাধ্যমে আরো সুন্দর বা ভালোভাবে দেখা যায়। পরবর্তীটি চলে আসি আমরা সমাজ কল্যাণ কর্মসূচি। সমাজ কল্যাণ কর্মসূচি ওই যে আমরা বললাম গ্রামীণ সমাজসেবা, বা বর্তমানে নাম যেটির উপজেলা সমাজসেবা,
এই উপজেলা সমাজসেবা বা গ্রামীণ সমাজসেবা বা কোথাও কোথাও এই যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য যারা অন্ধ অথবা মূক ও বধির, অর্থাৎ মুখ হচ্ছে কানে শুনতে পায় না, তাই না, মুখমণ্ডল না, কিন্তু ফেস না, ময়সু ক ময়দীর্ঘ ক মুখ, আর বধির যারা কানে শুনতে পায় না, অর্থাৎ যাদেরকে আমরা কালা বা বোবা প্রচলিত কথায় বলে থাকি, এরকম যারা আছে তাদের জন্য, এমনকি তোমরা জেনে তোমাদের ভালো লাগবে বা বিস্মিতও হতে পারো, আমাদের যারা ট্রান্সজেন্ডার অর্থাৎ বা আমরা যাদেরকে তৃতীয় লিঙ্গ বলি বা প্রচলিত কথায় আমরা যাদেরকে হিজড়া বলি, তাদের জন্য কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয় বা বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে। তারা আর তোমার কাছ থেকে ওই ট্রেনে যেতে যেতে বা বাসে যেতে যেতে বা যে কোনো একটা অনুষ্ঠান বা অকেশনে এসে আর তোমার কাছে চাঁদা চাইবে না। তাদেরকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে কিন্তু এই সমাজ কল্যাণ কর্মসূচি আওতায় কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এছাড়াও দেখো, তোমরা অনেক সময় দেখেছো ওই শহর এলাকাতেও আছে আবার গ্রামীণ এলাকাতেও আছে বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা করা, যেটা সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় আসে। এটাও কিন্তু সমাজ কল্যাণ কর্মসূচির আওতাভুক্ত। আমাদের দেশে প্রবীণদেরকে এই ধরনের ভাতা দেওয়া হয়, যারা গ্রামীণ এলাকার প্রসূতি মা তাদেরকে এই ধরনের ভাতা দেওয়া হয়, তারপরে যারা তালাকপ্রাপ্ত বা ভার্নারেবল ওমেন তাদেরকেও কিন্তু এই ধরনের সাহায্যগুলো সমাজ কল্যাণ কর্মসূচির আওতায় দেওয়া হয়। এরপর বলা হচ্ছে সামাজিক সমস্যার প্রতিকার ও প্রতিরোধ। আমরা জানি যে সমাজে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা আছে, এই সামাজিক সমস্যাগুলোর প্রতিকার করা, অর্থাৎ যে সমস্যাটি ঘটে গেছে এই সমস্যাটির সমাধান করা, এবং সাথে সাথে আরেকটি প্রতিরোধ, অর্থাৎ সেই সমস্যাটি হতে না দেয়া। একটু মনে করিয়ে দিই, প্রতিকার এবং প্রতিরোধ যেটি তোমরা কিন্তু নিজেরাও খুব ভালো করে জানো। যেমন প্রথমে আসি আমরা প্রতিরোধের ক্ষেত্রে। তোমরা প্রত্যেকেই ছোটবেলায় 6টি টিকা নিয়েছো না? মনে আছে? মনে নাই? মনে না থাকার কথা, সেটি খুব স্বাভাবিক। কি স্বাভাবিকতা? স্বাভাবিকতা হচ্ছে যে খুব ছোটবেলায় নিয়েছো। কিসের টিকা? হামের টিকা, ডিপথেরিয়ার টিকা, টিটেনাসের টিকা, যক্ষার টিকা। সেই রোগগুলো কিন্তু হয়নি। আদৌ যেন তোমার না হয় এই জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা ছিল সেই টিকাগুলো। এখন তুমি জ্বরে আক্রান্ত হচ্ছ অথবা পেট খারাপ হচ্ছে, এরকম যে কোনো একটা অসুস্থতা, তুমি ডাক্তারের কাছে যাচ্ছ, ডাক্তার তোমার যে সলিউশন দিয়ে দিচ্ছে বা ডাক্তার তোমার যে সমাধান দিচ্ছে, এটি হচ্ছে কিন্তু প্রতিকার। তাহলে কোনো সমস্যা শুরু হওয়ার আগের থেকে যে ব্যবস্থা নেওয়া সেটি প্রতিরোধ, এবং সমস্যাটি হয়ে গেছে, বেকার সমস্যা বাংলাদেশের হয়ে গেছে, এন্ড এইটার প্রতিকারমূলকও হয় এবং প্রতিরোধমূলকও কিন্তু ব্যবস্থা নেওয়া যায়। কিরকম নেওয়া যায়? প্রতিরোধমূলকে কি করা যাবে? প্রতিরোধমূলকে করা যাবে কি? কারিগরি শিক্ষার হার বাড়ানো, দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, দেশের আরো বেশি বেশি করে শিল্পায়ন করা, বিদেশে প্রচুর পরিমাণে শিক্ষিত এবং টেকনিক্যাল জ্ঞান সমৃদ্ধ মানব সম্পদ রপ্তানি করা, তাহলে কিন্তু প্রতিরোধ হয়ে যাচ্ছে। আর যারা এখন বেকার অবস্থায় আছে তাদের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা সেটি হচ্ছে প্রতিকার। এরপর আসছে সমাজ সংস্কার ও সামাজিক আইন। সমাজ সংস্কার এবং সামাজিক আইন বিষয়টি কি? সমাজ সংস্কার এবং সামাজিক আইন বিষয়টি হচ্ছে মূলত সমাজে যে বিভিন্ন সংস্কারমূলক কাজগুলো হয়ে থাকে। যেমন সংস্কারমূলক কাজ হয়েছে কি? অবশ্যই তোমাদের নাম মনে আছে রাজা রামমোহন রায়ের, যিনি কি কাজটি করেছিলেন? তিনি কাজ করেছিলেন, মনে পড়ে? তিনি যেমন শিক্ষার ব্যবস্থা করেছেন, ঠিক তেমনি ভাবে সতীদাহ প্রথা তিনি উচ্ছেদ করেছিলেন এই ভারতবর্ষ থেকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বিধবা বিবাহের, হিন্দু বিধবা বিবাহের প্রচলন করেছিলেন। এগুলোই কিন্তু হচ্ছে সমাজ সংস্কার। আর এই সমাজ সংস্কার করার জন্য যে আইনগুলো সেই তৎকালীন ব্রিটিশ সরকার করেছিল সেটি হচ্ছে কিন্তু সামাজিক আইন। বর্তমানে আমাদের এই যে যৌতুক বিরোধী আইন অথবা নারী নির্যাতন বিরোধী যে আইনগুলো আছে বা যে ব্যবস্থাগুলি, সেগুলি কিন্তু সমাজ সংস্কার
আর সেগুলোর জন্য যে দেশের আইনের পরিবর্তন সেটি সামাজিক আইন, এটিও কিন্তু সমাজকর্মের অন্তর্ভুক্ত বা পরিধিভুক্ত। এরপর বলা হচ্ছে সমাজকর্মের শাখাসমূহ। আমরা যেটা বললাম যে বিদ্যালয় সমাজকর্ম অথবা চিকিৎসা সমাজকর্ম অথবা শিল্প সমাজকর্ম, এরকম ভাবে উন্নত দেশে বা পৃথিবীর অন্যান্য দেশে সেখানে পুলিশ সমাজকর্ম আছে, সেখানে মিলিটারি সমাজকর্ম আছে, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক, এই যে সমাজকর্মের যে বিভিন্ন শাখা, ওই যে এ প্রফেশন উইথ মেনি ফেসেস, অর্থাৎ এর কাজের অনেকগুলো দিক, এগুলোই কিন্তু সমাজকর্মের শাখা, এটি সমাজকর্মের আওতাভুক্ত। পরেরটাতে আমরা চলে যাই, সেটা বলা হচ্ছে সমাজকর্মের পদ্ধতি। সমাজকর্মের কাজগুলো স্টেপ বাই স্টেপ বা সুষ্ঠুভাবে করার জন্য কিছু পদ্ধতির অনুসরণ, যেটা আমরা কোথায় বললাম, যেটা আমরা ম্যাক্রো এবং মাইক্রো যে আমাদের সমাজকর্মের কথা বলেছিলাম, এইখানে কিন্তু এই যে ব্যক্তিভিত্তিক সমাজকর্ম বা সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস উইথ ইন্ডিভিজুয়াল, তারপরে আমরা বলছি দলভিত্তিক সমাজকর্ম বা প্র্যাকটিস উইথ গ্রুপস, এই যে ব্যক্তি, দল, সমষ্টি, হ্যাঁ, তারপর আমরা বলছি কি প্রশাসন এবং গবেষণা, এগুলোই হচ্ছে মূলত সমাজকর্মের পদ্ধতি বা এই পদ্ধতিগুলোর আলোকেই সমাজকর্মে কাজগুলো করা হয়, এটি সমাজকর্মের পরিধিভুক্ত বিষয়। নেক্সট আমরা বলছি কি যে সামাজিক গবেষণা। সামাজিক গবেষণা, সমাজের বিভিন্ন ধরনের গবেষণা কিন্তু হয়ে থাকে, বিভিন্ন ক্ষেত্রে গবেষণা হয়ে থাকে। সমাজকর্মের গবেষণাটা অধিক গুরুত্বপূর্ণ এই কারণেই যে কোন কোন সেবা বা কি কি ব্যবস্থা নেওয়া হলে কি রেজাল্ট বা কি ফলাফল আসছে। যেহেতু এটি একটি প্রায়োগিক সমাজবিজ্ঞান, খুব স্বাভাবিকভাবে প্রায়োগিক সমাজবিজ্ঞান হওয়ার কারণেই এখানে কিন্তু গবেষণা বা ফলাফলের ব্যাপারটা কিন্তু খুব জরুরি। তুমি সারা বছর কি লেখাপড়া করেছো, তোমার এই জিনিসটা কোত্থেকে আসছে, তোমার এই জিনিসটা আসছে তোমার রেজাল্টের থেকে। গবেষণাও কিন্তু সেরকম একটি রেজাল্টের ব্যাপার। এই কাজটি হচ্ছে, এটি এতটি ভালো বা এত মানুষ এর দ্বারা উপকৃত হচ্ছে, অতএব এই কাজটি রাখা যাবে, বা এই দ্বারা খুব বেশি মানুষ উপকৃত হচ্ছে না, তাহলে এই কাজটি বাদ দিয়ে নতুন কোনো কর্মসূচি আনতে হবে। এটি পাওয়া যাবে গবেষণা থেকে। সর্বশেষ আমরা বলছি সামগ্রিক কল্যাণ। ওই যে আমরা বললাম যে মানুষের সামগ্রিক কল্যাণের মধ্যে শুধু আর্থসামাজিক কল্যাণ বা আর্থসামাজিক উন্নয়ন না, আর্থসামাজিক এবং মনোদৈহিক, অর্থাৎ মনস্তাত্ত্বিক এবং দৈহিক, অর্থনৈতিক এবং সামাজিক সকল বিষয় মূলত এই সামগ্রিক কল্যাণের আওতায় চলে আসে। এবং এই সামগ্রিক কল্যাণের আওতাভুক্ত বিষয় বা পরিধিভুক্ত সকল ধরনের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। যেমন আমরা বলি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা হচ্ছে, ইদানিংকালে পরিবেশ নিয়ে যে বিভিন্ন কথা হচ্ছে না, যে পরিবেশ বিভিন্নভাবে বিপর্যয়ের মুখে পড়ছে বা বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, তোমরা নিজেরাই একটু অনুধাবন করার চেষ্টা করো যে এই বছর, এই ক্যালেন্ডার ইয়ার 2020 সালে আমরা তো একটা মহামারীর মধ্যে আছি, যেটি হচ্ছে যে কোভিড-19। এছাড়াও কিন্তু আমাদের দেশের উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে 4 বার থেকে 5 বার কিন্তু ব্যাপক বন্যা হয়েছে। এটা কিন্তু পরিবেশের ভারসাম্যহীনতারই একটা ফল। এটা হচ্ছে কি উন্নত দেশগুলিতে অধিক শিল্পায়নের কারণে এরা অধিক পরিমাণ কি করছে, তাদের এই কলকারখানা এগুলো থেকে অধিক পরিমাণ কার্বনের নিঃসরণ ঘটাচ্ছে। এই কার্বনের নিঃসরণ ঘটানোর কারণেই কিন্তু আমরা যারা সেভাবে শিল্পায়নের সাথে সম্পর্কিত না, আমাদের দেশগুলো কিন্তু এর আওতায় চলে আসছে। এই জন্য আমরা এই সামগ্রিক কল্যাণের মধ্যে শুধু কিন্তু বাংলাদেশ বা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ না, সারা পৃথিবী এই সামগ্রিক কল্যাণের মধ্যে চলে আসে। সুপ্রিয় শিক্ষার্থী, মূলত এগুলোই ছিল আজকের আলোচ্য বিষয়। আমরা যদি একেবারে শেষের পর্যায়ে চলে আসি, তারপরেও আমরা বলছি কি যে এটাও শুধু না, ওই যে রবীন্দ্রনাথের কবিতার মতো, শেষ হইয়াও হইল না শেষ, শেষ বলেও কিন্তু আরো কিছু কথা আমরা বলছি। এছাড়াও পারিবারিক সেবা, মানসিক স্বাস্থ্য, সামাজিক সাহায্য, সামাজিক নিরাপত্তা, পরিবেশ উন্নয়ন,
ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কল্যাণ প্রভৃতি সমাজকর্ম প্রভৃতি ক্ষেত্রে সমাজকর্মে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে। যেমন তোমাদের অনেকের কাছে এটা নতুন মনে হতে পারে যে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে আমরা যেমন বললাম যে ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের যারা, তাদের জন্য সরকারিভাবে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। অথবা তোমরা আমি তো তোমাদের শুরুর ক্লাসগুলোতে বলেছিলাম যে তোমাদের থেকে মাত্র কয়েক বছর আগে, অর্থাৎ 40 বছর আগে আমি এই প্রতিষ্ঠানে তোমাদের মতো উচ্চ মাধ্যমিক শ্রেণীর এই একাদশ শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থী ছিলাম। আমার একজন সহপাঠী একেবারে আমার পাশেই সে ক্লাসে বসতো, সে কিন্তু ছিল অন্ধ। পরবর্তীতে সে আমার সেই অন্ধ বন্ধুটি, আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং মাস্টার ডিগ্রি অর্জন করে। তাহলে এই যে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, ওই আমি যাদেরকে ট্রান্সজেন্ডার বললাম অথবা এরকম শারীরিক মানে ক্ষেত্রে, এরা কিন্তু এর আওতাভুক্ত হচ্ছে। সর্বশেষ আমরা একটি মনীষীর কথা দিয়ে শেষ করছি, যে মনীষীর নাম হচ্ছে এলিজাবেথ উইকেন্ড। বলা হচ্ছে সমাজকর্মের পরিধি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সমাজকর্মের অন্তর্ভুক্ত হলো সেসব আইন, কর্মসূচি, সুযোগ সুবিধা ও সেবামূলক কার্যক্রম যেগুলো জনগণের কল্যাণের জন্য স্বীকৃত মৌলিক প্রয়োজনাদি পূরণের নিশ্চয়তা বিধান বা জোরদার ও উত্তম সামাজিক শৃঙ্খলায় নিয়োজিত। অর্থাৎ সমাজে সেই গল্পের শেষের মতো সমাজে সবাই কি হবে, উত্তম সামাজিক শৃঙ্খলা অর্থাৎ সুখে শান্তিতে বসবাস করবে, বা এরকম একটি পরিবেশ, এরকম একটি এনভায়রনমেন্ট আনাই হচ্ছে মূলত সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আজকের সমাজকর্ম ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই শরৎ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।